প্রত্যেকের মতোই আমিও বিয়ের প্রথম রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ সেই সব স্বপ্ন এক মুহূর্তেই চূর্ণ হয়ে গেল। বর সেজে যখন আমি আমার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন হৃদয়টা তীব্রভাবে কাঁপছিল। আসলে আমার মন একদম ভালো ছিল না, কারণ এই বিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। আমার বিয়ে হয়েছে আমার প্রতিবেশী আন্টির সাথে, যার বয়স 40 বছর। আমার মা বাবার জোরাজুরিতে আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। আমি আন্টির মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তার মেয়ের পরিবর্তে আন্টিকে বিয়ে করতে হয়েছে। আমার কিছু বন্ধু হাসতে হাসতে বলল, তোর তো বিয়ে হয়েছে পাশের বাড়ির মহিলার সাথে, তুই তো এখনো খুবই তরুণ, এ বিষয়ে তোর কোনো অভিজ্ঞতা নেই। মনে মনে ভাবছিলাম, যেহেতু তার বয়স আমার থেকে অনেকটাই বেশি, হয়তো আমাদের সম্পর্কটা খুব ভালো হবে না। কিন্তু ঘরে ঢোকার পর যা দেখলাম তা আমার সব ধারণা বদলে দিল। ঘরে ঢুকে দেখি আমার জীবনসঙ্গী লাল শাড়ি পরে বসে আছেন। তার চোখে এক ধরনের মায়াবী আকর্ষণ ফুটে উঠেছিল, যা দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। আমি তার পাশে গিয়ে বসলাম। আমি কিছু বলার আগে আন্টি ছিল 40 বছর, একজন বিধবা মহিলা। দেখতে অনেক সুন্দর ছিল, গায়ের রং ছিল অনেকটাই ফর্সা আর একটু স্বাস্থ্যবান। তার একটা মেয়ে ছিল। এলাকার সব ছেলেরা সেই মেয়েটাকে অনেক ভালোবাসত। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। মাঝে মাঝে আন্টি অকারণে আমার পিঠে হাত বুলাতেন বা চুলে স্পর্শ করতেন, এবং কখনো কখনো আমার হাত ধরে কথা বলতেন। এসব কিছু দেখে আমার খুবই অদ্ভুত লাগত, তবুও আমি আন্টিকে সম্মান করতাম এবং এসব ঘটনা উপেক্ষা করতাম। মনে করতাম তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসেন। 5 মাস এইভাবে কেটে গেল। একদিন আমার মা বাবা একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, তাই আমি সেদিন আন্টির বাড়িতে পড়তে গিয়েছিলাম। মা বাবা বিয়েতে আমাকে নিয়ে যায়নি, আর আন্টিও বলেছিলেন, চিন্তা করবেন না, ও আমার কাছেই থাকবে। মা বাবাও নিশ্চিন্ত হয়েছিলেন। সেই রাতে আন্টি আবার আমার পাশে এসে বসেন এবং বিভিন্ন অজুহাতে আমার হাত ধরে কথা বলতে থাকেন। তারপর তিনি এক গ্লাস দুধ নিয়ে এসে আমার সামনে রাখলেন এবং বললেন, বাদামের দুধ তোমার মস্তিষ্ককে আরও সক্রিয় করবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়াবে, এমনটাই তিনি বললেন। তার কথা বিশ্বাস করে আমি সেই দুধ খেয়ে নিলাম। কিন্তু দুধ খাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করেই আমি একদম অসচেতন হয়ে পড়লাম। এরপর কি ঘটেছিল সেই বিষয়ে আমার আর কিছুই মনে নেই। আমার নাম কুনাল, বয়স 17 বছর। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা এবং আমার ছোট বোন একসাথে থাকতাম। আমরা ছিলাম একটি মধ্যবিত্ত পরিবারের অংশ। আমি বরাবরই ছিলাম মা বাবার আদর্শ সন্তান, কখনো কোনো ভুল কাজ করিনি। আমরা আমাদের জীবন খুবই আনন্দে কাটাচ্ছিলাম। একদিন হঠাৎ আমাদের পাড়ায় নতুন এক আন্টি এসে উঠলেন। তার সাথে তার একমাত্র মেয়েও থাকত। আন্টি ছিলেন অসাধারণ দেখতে। শুনেছিলাম তিনি একজন বিধবা। তাদের বাসা আমাদের বাড়ির ঠিক সামনেই ছিল। আমাদের গলির ছেলেরা প্রায়ই আন্টির মেয়ের দিকে নজর দিত। আমাদের পাড়ার মেয়েটির দিকে তাকিয়ে আমার মন কেমন যেন পরিবর্তন হতে লাগল। মেয়েটি খুবই শান্ত স্বভাবের ছিল, আর তার সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আস্তে আস্তে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়তে লাগলাম। যখনই সে ছাদে যেত, আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তবে কখনোই সাহস করে তার সামনে আমার ভালোবাসার কথা প্রকাশ করিনি। আমি তখন ক্লাস 10-এর পরীক্ষা দিয়েছি, আর তারপরে কিছু মাসের ছুটি ছিল, যা আমি বাড়িতেই কাটিয়েছিলাম। বেশিরভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করতাম। আমাদের আড্ডায় মেয়েটির প্রশংসা প্রায় শোনা যেত। ওরা সবাই বলতো মেয়েটি অসাধারণ সুন্দরী, আর ওদের মধ্যে কেউ কেউ যে কোনো মূল্যে তাকে ভালোবাসার কথা জানাতে চাইত। কিন্তু আমি মনে মনে তাকে পছন্দ করতাম। তা নিয়ে কখনো বন্ধুদের কাছে কিছু বলিনি। বন্ধুরা বলতো মেয়েটির মা একাই থাকেন, তার সাথে কোনো পুরুষ সদস্য নেই। এক রাতে আমাদের বাড়িতে বিদ্যুৎ চলে গিয়েছিল, আর সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল। তখন পাশের বাড়ির আন্টি আমাদের দেখে বলেন, তখন আমরা দরজার সামনে বসে কষ্টে সময় কাটাচ্ছি। আমরা যখন ঘামে ভিজে একেবারে অসহায় অবস্থায় ছিলাম, তখন হঠাৎ পাশের বাড়ির আন্টি এসে আমাদের কাছে জানতে চাইলেন, কি হয়েছে? আপনাদের বাড়ির বিদ্যুৎ চলে গেছে নাকি? মা উত্তর দিলেন, হ্যাঁ, হঠাৎ করেই এমন হলো যে শুধু আমাদের বাড়িতেই বিদ্যুৎ নেই, আর পুরো মহল্লার কোথাও কোনো সমস্যা নেই। এই গরমে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তখন সেই আন্টি বললেন, এক কাজ করুন, আমার সাথে আমার বাড়িতে চলুন। আমার বাড়ি তো সামনেই, আর যথেষ্ট বড়। আপনারা সবাই সেখানে আরাম করে থাকতে পারবেন।
প্রতিবেশী যদি প্রতিবেশীর পাশে না দাঁড়ায় তাহলে আর কে দাঁড়াবে? প্রথমে মা একটু দ্বিধায় ছিলেন, কারণ মা সেই মহিলাকে খুব ভালো করে চিনতেন না, কিন্তু বারবার বলার পর আমরা ভাবলাম যে এক রাতের জন্য সেখানে থাকা যায়, কারণ তার বাড়ি আমাদের সামনেই, আর সে তো বেশ কিছু মাস ধরেই এখানে আছে। এমন কিছু শোনা যায়নি যাতে ভয় পাওয়ার মতো কিছু থাকে। তাই আমরা শেষ পর্যন্ত আন্টির প্রস্তাবে রাজি হলাম। কিন্তু হয়তো এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমি তো খুব খুশি ছিলাম, কারণ এই সুযোগে আমি মেয়েটিকে আরও কাছ থেকে দেখতে পারব। তারপর আমরা কিছু জিনিসপত্র নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলাম। আমরা আমাদের জিনিসপত্র নিয়ে সেই আন্টির বাড়িতে গেলাম, আর সেখানে পৌঁছে মনে হলো যেন একটু স্বস্তি পেয়েছি। গরমে আমাদের জামাকাপড় সব ভিজে গিয়েছিল। আন্টি আমাদের থাকার জন্য 2টি ঘর দিয়েছিলেন, যেখানে আমরা বেশ আরামে থাকতে পারতাম। কিন্তু আন্টি আমার কাছাকাছি সব সময় থাকতে চাইছিল। আমার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছিল, আর আমি একাধিকবার সেই মেয়েটিকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ভাবলাম হয়তো এই গভীর রাতে সে নিজের ঘরে গভীর ঘুমে মগ্ন। এই ভেবে আমিও নিজের ঘরে ঘুমাতে চলে গেলাম। সকাল হওয়ার পর আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম। আন্টি তখনও আমাদের ফিরতে দেননি এবং বললেন নাস্তা করে তারপর যাবেন। মায়ের অনেকবার না বলার পরও সেই আন্টি মায়ের মন জয় করে নিলেন। তখন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। ধীরে ধীরে মায়ের সাথে আন্টির সম্পর্ক আরও গভীর হতে লাগল। আমার মা বাবাও তাকে মাঝে মাঝে আমাদের বাড়িতে ডাকা শুরু করলেন। আন্টি আমাদের বাড়িতে আসার পর সব সময় আমার কথা জানতে চাইতেন, আর আমি বাড়িতে থাকলে আমাকে তার পাশে বসিয়ে আমার সাথে গল্প করতেন। মাঝে মাঝে সে আমার হাত ধরে থাকতেন। আমি ভাবতাম সে হয়তো আমাকে তার ছেলের মতো মনে করেন, তাই তিনি এমনটা করছেন। আন্টি অনেক সুন্দর সুন্দর পোশাক পরে আমাদের বাড়িতে আসত, যা তাকে অনেক আকর্ষণীয় লাগত। কিন্তু আমি তার মেয়েকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম, আর আমিও প্রায় কোনো না কোনো অজুহাতে তাদের বাড়িতে যেতে শুরু করলাম। এভাবে পুরো একটি বছর কেটে গেল, আর এই সময়ের মধ্যে মায়ের সাথে আন্টির বন্ধুত্ব বেশ ভালোভাবে জমে উঠল। তারা একে অপরের কাছের বন্ধু হয়ে গেলেন, যা দেখে আমি বেশ খুশি ছিলাম। আমি ভাবছিলাম যে দ্বাদশ শ্রেণী পাস করার পর একটা ছোটখাটো চাকরি নেব, আর তারপরেই সেই মেয়েটির প্রতি আমার অনুভূতির কথা বলবো। আমি মনে মনে খুব খুশি ছিলাম, ভাবছিলাম একদিন সেই মেয়েটির প্রতি আমার মনের কথা জানাবো। ঠিক সেই সময় একদিন আন্টি আমার কাছে এসে আমার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলেন। তখন মা পাশে ছিলেন। মা বললেন, এই সবে তো ও ক্লাস 12-এ ভর্তি হয়েছে, ওর জন্য একজন ভালো শিক্ষক খুঁজছি, যাতে ও আরও ভালো করে পড়াশোনা করতে পারে। তখন আন্টি বললেন, অতিরিক্ত টাকা খরচ করার দরকার নেই, কাল থেকে ওকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও। আমি নিজেই ভালোভাবে পড়াতে পারবো, আর ও ভালো করবে পরীক্ষায়। মায়ের সেই আন্টির উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল, তাই তিনি সহজেই রাজি হয়ে গেলেন। আমি এই কথায় খুব খুশি ছিলাম, কারণ এটি আমাকে সেই মেয়েটিকে দেখার আরও একটা সুযোগ দিল। পরের দিন আমি ভালো করে প্রস্তুত হয়ে আমার বইপত্র নিয়ে আন্টির কাছে পড়তে গেলাম। প্রথম দিন আন্টি আমাকে খুব মনোযোগ দিয়ে পড়ালেন, তবে একটা বিষয় খুব অদ্ভুত লাগলো, মেয়েটি কখনোই আমার সাথে কথা বলেনি। আমরা এতবার একে অপরের বাড়িতে যাতায়াত করেছিলাম, তবুও সে কখনো সামনে এসে আমাদের সাথে কথা বলতো না। সে প্রায়ই তার ঘরেই থাকত। একদিন আমি আন্টির কাছে জিজ্ঞাসা করলাম, তখন আন্টি আমাকে বললেন, বাবা, আমার মেয়ে তার বাবার চলে যাওয়ার পর অনেকটাই বদলে গেছে। সে খুব কম মানুষের সাথে কথা বলে, একরকম নিজেকে গুটিয়ে রেখেছে। কিছুদিন পর আমি তার বিয়ে ঠিক করব, যেন সে তার জীবনে সুখী হতে পারে। এই কথা শুনে আমি নিজের মনে খুশি হলাম এবং পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করলাম। কিন্তু প্রতিদিন যখন আমি আন্টির কাছে পড়তে যেতাম, তিনি আমার একদম কাছে বসে থাকতেন, যা আমাকে কিছুটা অস্বস্তি দিত। মাঝে মাঝে তিনি অকারণে আমার পিঠে হাত বুলাতেন বা চুলে স্পর্শ করতেন, এবং কখনো কখনো আমার হাত ধরে কথা বলতেন। এসব কিছু দেখে আমার খুবই অদ্ভুত লাগত, তবুও আমি আন্টিকে সম্মান করতাম এবং এসব ঘটনা উপেক্ষা করতাম। মনে করতাম তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসেন। 5 মাস এইভাবে কেটে গেল। একদিন আমার মা বাবা একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, তাই আমি সেদিন আন্টির বাড়িতে পড়তে গিয়েছিলাম। মা বাবা বিয়েতে আমাকে নিয়ে যাননি, আর আন্টিও বলেছিলেন, চিন্তা করবেন না, ও আমার কাছেই থাকবে। মা বাবাও নিশ্চিন্ত হয়েছিলেন। সেই রাতে আন্টি আবার আমার পাশে এসে বসেন এবং বিভিন্ন অজুহাতে আমার হাত ধরে কথা বলতে থাকেন। তারপর তিনি এক গ্লাস দুধ নিয়ে এসে আমার সামনে রাখলেন এবং বললেন, বাদামের দুধ খেলে তোমার মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হবে, আর পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। আমি আন্টির কথা বিশ্বাস করে চুপচাপ সেই দুধ খেয়ে নিলাম।
কিন্তু দুধ খাওয়ার পর হঠাৎ করেই আমি সম্পূর্ণ অচেতন হয়ে পড়লাম। এরপর আন্টি আমার সাথে কি করেছিলেন তার কিছুই আমি জানি না। সকালে যখন আমার ঘুম ভাঙল তখন দেখি আমার মা বাবা সামনে দাঁড়িয়ে আছেন। মা চোখের জল ফেলছেন। আমি হতবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? মা রাগে বললেন, এই কথা তো তোর কাছে জিজ্ঞেস করা উচিত। তুই জানিস না তুই কি করেছিস? আমি বিভ্রান্ত হয়ে বললাম, আপনার মানে কি মা? তখন মা আমাকে কঠিনভাবে বলেন, তোর পড়াশোনার জন্য তোকে এখানে পাঠিয়েছিলাম, কিন্তু তুই এখানে অন্য কিছুই করেছিস পড়াশোনা বাদ দিয়ে। ঠিক তখন আন্টি কান্না করতে করতে ঘরে ঢুকলেন এবং বললেন, আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে তখন আমার কথা শুনেনি। এখন আমার পেটে ওর সন্তান রয়েছে। এই কথা শুনে আমার মনে হলো যেন মাটি আমার পায়ের নিচ থেকে সরে গেছে। আমি হতবাক হয়ে বললাম, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই করিনি। আমি কিছু বলার চেষ্টা করছিলাম, তখনই আন্টি আরও জোরে কান্না শুরু করেন। মা ক্রোধে আমার মুখে চড় বসিয়ে দিলেন, আর আমি কিছুতেই নিজের নির্দোষ প্রমাণ করতে পারলাম না। আমার মা বাবা আমার কথায় বিশ্বাস করতে চাইছিলেন না। তাদের মনে হচ্ছিল আমি বড় হয়ে গেছি এবং ভুল কিছু করেছি। কিন্তু আমি মনে মনে ভীষণ কাঁদছিলাম। বারবার তাদের বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনতেই চাইছিল না। আমার নিজেরও কিছুই বুঝতে পারছিলাম না কেন আমার সঙ্গে এমন হচ্ছে। ঠিক তখন আন্টি বারবার বলতে লাগলেন, এখন আমি সমাজকে কি মুখ দেখাবো? আমি এমনিতেই বিধবা, আর এখন আমার পেটে সন্তানের খবর। মানুষ আমাকে হেয় করবে। তখন আমার মা বললেন, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আজকেই আমার ছেলের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেব। এই কথা শুনে আমি সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেলাম, কারণ আমি তো আরেকজনকে ভালোবাসতাম। বাবাও মায়ের দিকে তাকিয়ে বললেন, তানিয়া, তুমি একবার ভেবে দেখো, তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ তা কি আমাদের ছেলের জন্য সঠিক হবে? তখন মা বললেন, এটা তো ওর আগে ভাবা উচিত ছিল। আমি বারবার না করার চেষ্টা করলাম, ক্ষমা চাইলাম, কিন্তু কিছুতেই কাজ হলো না। আমি দেখলাম সেই মেয়েটিও দূরে দাঁড়িয়ে চুপচাপ আমাকে দেখছে, কিন্তু সে কিছুই বলছে না। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমাকে জোর করে বর সাজিয়ে মণ্ডপে বসানো হলো, আর বাড়িতেই ছোট পরিসরে এই বিয়েটা সেরে ফেলা হলো। সেই বিয়েতে কেবলমাত্র কয়েকজন মানুষই উপস্থিত ছিলেন, আর আমি নিজের ভাগ্যের উপর কাঁদছিলাম। জীবনের জন্য আমি যেসব স্বপ্ন দেখেছিলাম সবকিছু যেন মুহূর্তেই ভেঙে গিয়েছিল। আমার মা বাবাও আমার উপর একটুও বিশ্বাস করেননি। বিয়ের পর আমাকে আমার স্ত্রীর কাছে পাঠানো হলো, যিনি সেই আন্টিই ছিলেন। আমার মন একদমও ঘরে যাওয়ার ছিল না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। বারবার আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, আমি এমন কি ভুল করেছি যে আমাকে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি ঘরে ঢুকলাম। দেখলাম আমার স্ত্রী বিছানায় বসে আমার জন্য অপেক্ষা করছেন। আমি চুপচাপ ঘরের ভেতরে গেলাম এবং বিছানার পাশে বসে থাকলাম। আমি শান্তভাবে বিছানায় বসেছিলাম। তখনই তিনি মৃদু হেসে বললেন, তুমি কি আমার ঘুমটা তুলবে না? আজও কি তুমি আমার প্রতি ভালোবাসা দেখাবে, যেমনটা গতকাল দেখিয়েছিলে? তার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। মনে মনে ভাবছিলাম যে গতকাল কিছুই ঘটেনি। এরপর তিনি বলেন, জানো, আমি এখন বড় একটি দায়িত্বে আছি, যার সাথে তোমার নাম জড়িত। আমার পেটে এই বাচ্চার বাবা তুমি। এটা মেনে নাও এবং আমাদের সম্পর্কের প্রতি সঠিকভাবে সম্মান দেখাও। তারপর তিনি দৃঢ়ভাবে তার সিদ্ধান্তে অটল থেকে আমাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করলেন, যা আমার ইচ্ছার বাইরে ছিল। আমার শরীর তখনও সচল ছিল, কিন্তু মন থেকে সব শক্তি যেন হারিয়ে গিয়েছিল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এভাবেই রাত কেটে গিয়ে সকাল হয়ে গেল। আমি দেখলাম আমার জীবনসঙ্গী ঘর থেকে বেরিয়ে গেছেন। আমি ধীরে ধীরে উঠে ওয়াশরুমে গিয়ে নিজেকে একটু ঠিকঠাক করলাম এবং ফিরে এলাম। বাড়ির বাইরে পা রাখতেই চারপাশের মানুষজন আমার দিকে তাকিয়ে নানা কথা বলতে লাগল। কেউ মুচকি হেসে মজা করছিল, কেউ আবার আমার অবস্থা দেখে দুঃখ প্রকাশ করছিল। এসব কথা আমার মনকে আরও বেশি ভারাক্রান্ত করে তুলছিল, আর আমি জীবনের প্রতি সব আশাই হারিয়ে ফেলছিলাম। আমার সাথে অন্যায় হয়েছে, বিনা অপরাধে দোষী হয়েছি। আমি কাউকে এই কথা বুঝাতে পারি নাই। আমার মা বাবা আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। আমার বন্ধুরাও আমাকে জিজ্ঞেস করত, তোমার এমন কি বাধ্যবাধকতা ছিল যে তুমি এ ধরনের সিদ্ধান্ত নিলে? তখন তাদেরকে বলার কিছু ছিল না আমার। আমি কোনোভাবেই নিজের অনুভূতি কারো কাছে প্রকাশ করতে পারছিলাম না, কারণ কেউই আমার কথায় বিশ্বাস করত না। একদিন আমি বন্ধুদের সাথে বসে মদ খেতে শুরু করলাম, জীবনে প্রথমবার।
সেদিন আমি প্রচণ্ড পরিমাণে মদ্যপান করেছিলাম, আর কখন রাত 1টা বেজে গিয়েছিল তা টেরই পাইনি। কোনো রকমে টলতে টলতে বাড়িতে ফিরে এলাম। দরজা খুলল সেই মেয়ে, তাকে দেখে আমার ভেতরে অদ্ভুত এক রাগ জেগে উঠল। আমি বললাম, এখন তো তুমি খুশি, তাই না? তুমি জানো আমি তোমাকে ভালোবাসতাম, আর তুমি সব সত্যিটাও জানো। কিন্তু তুমি কিছুই বলনি। এভাবে যা মুখে আসছিল তা বলেই আমি ঘরের ভেতরে চলে গেলাম। ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী বিছানায় শুয়ে আছেন। আমি চুপচাপ তার পাশে শুয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টা পর হঠাৎ তার ফোন বেজে উঠল। তখন সে ফোন নিয়ে বাইরে চলে গেল। আমি অবাক হয়ে ভাবছিলাম, এত রাতে কার ফোন আসতে পারে। যদিও ভেবে কোনো লাভ ছিল না, আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। সকালে যখন ঘুম ভাঙল, আমি দেখলাম আমার স্ত্রী ইচ্ছা করে আমার কাছে আসার চেষ্টা করছে। আমি সবসময় চেষ্টা করতাম ওর থেকে দূরে থাকতে। আমার জীবন যেন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। প্রতিদিনই আমি এইভাবে কষ্টে দিন কাটাচ্ছিলাম। তবে আমি খেয়াল করেছিলাম সেই মেয়ে এখন প্রায়ই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, কিন্তু একটুও কথা বলে না। আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে শুরু করলাম। রাতে বেশ দেরি করে ঘরে ফিরতাম। একদিন রাতে যখন বাড়ি ফিরলাম, দেখলাম একজন লোক আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমি স্ত্রীর দিকে তাকাতেই সে কিছুটা অস্থির হয়ে বলল, আমি ভাবছি আমার মেয়ের বিয়েটা এই ছেলের সঙ্গে করিয়ে দেব। আমার স্ত্রী বলল, এই ছেলেটা বেশ ভালো, আমি ওর সঙ্গে মেয়ের বিয়ের কথা ভাবছি। তবে আমি যখন ছেলেটিকে দেখলাম, তার আচরণ ও চেহারা মোটেও সৎ ছেলের মতো মনে হয়নি। তবুও আমি স্ত্রীর সাথে কোনো কথা বলিনি বা তর্ক করিনি, কারণ আমি এসব ব্যাপারে কোনো আগ্রহ দেখাতাম না। তাই বিষয়টি এড়িয়ে গেলাম। কিন্তু মনে হয় এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমার উচিত ছিল জিজ্ঞাসা করা। প্রতিদিন রাতে আমার স্ত্রী ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে যেত এবং কারো সাথে কথা বলে আবার আমার পাশে এসে শুয়ে পড়ত। এসব দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যেতাম, কারণ জানতাম তার জীবনে অন্য কেউ নেই। তাহলে এত রাতে সে কার সাথে কথা বলতো? আমি কিছুদিন আমার বাবা মায়ের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারাও আমাকে তাড়িয়ে দিতেন। এতে আমার মন আরও ভেঙে পড়ে। জীবন থেকে সব আশা ছেড়ে দিয়েছিলাম। এক রাতে প্রচণ্ড মদ্যপান করে বাড়ির দিকে রওনা দিলাম। ঠিক তখনই সেই মেয়েটি ছুটে এসে বলল, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি বলছো? সে বলল, তোমার স্ত্রী আজ তোমাকে একজন বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করতে চলেছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি বললাম, তোমার কথাগুলো আমি কিছুতেই বুঝতে পারছি না। সে তো তোমার মা, তাই না? আর আজ হঠাৎ তুমি আমার সাথে কথা বলছো। এতদিন তো কিছু বলনি। যখন আমার জীবনে এত অন্যায় ঘটল, তখন তুমি চুপ ছিলে, আর আজ কেন আমার জন্য এত চিন্তা হচ্ছে তোমার? সেই সময় কেন সত্যিটা বলনি? মেয়েটি মাথা নিচু করে নিল। তারপর বলল, আমাকে মাফ করে দাও। আমি সেই মহিলার মেয়ে নই। আমার আসল বাবা মা খুব গরিব ছিল, আর সেই মহিলার কাছে আমাকে তারা বিক্রি করে দিয়েছিল। ও আসলে একজন প্রতারক। লোকদের ফাঁদে ফেলে বিয়ে করে, তারপর তাদের দূরে কোথাও বিক্রি করে পাঠিয়ে দেয়। তোমার সাথেও ঠিক সেই পরিকল্পনা ছিল। আমি কখনো তার বিরুদ্ধে কিছু বলিনি, কারণ আমি নিজের প্রাণ নিয়ে শঙ্কিত ছিলাম। কিন্তু আমি তোমাকে দেখে কোথাও না কোথাও ভালোবেসে ফেলেছি। তোমার এই কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না। তাই তোমার কাছে এসেছি। আমি চাই তুমি এখান থেকে পালিয়ে যাও, অনেক দূরে। মেয়েটির কথা শুনে আমার পুরো পৃথিবী ওলট পালট হয়ে গেল। আমি বললাম, তাহলে আমি যা ভেবেছিলাম তা ঠিক ছিল। সে আমার সাথে অন্যায় করেছে। তারপর আমি বললাম, কিন্তু আমি এখন আর পালাবো না। আমার মা বাবার সামনে আমার সম্মান চলে গেছে। তারা আমার কথা বিশ্বাস করে না। আমি এই প্রতারণার সত্যিটা উন্মোচন করতে চাই। আর এতে এখন তুমি আমাকে সাহায্য করবে, বললাম মেয়েটিকে। সে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর বলল, আমাকে কি করতে হবে? আমি তার কানে ফিসফিস করে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিলাম। এরপর প্রতিদিনের মতো আমি বাড়িতে ফিরে গেলাম। আজ আমার স্ত্রী আমাকে এক গ্লাস দুধ দিল। আমি বুঝতে পারছিলাম সে আমার কাছ থেকে কি আশা করছে। আমি ইচ্ছা করে তার সামনে দুধের গ্লাস হাতে নিলাম। কিন্তু যেইমাত্র সে ফোন ধরার জন্য বাইরে গেল, আমি দ্রুত সেই দুধ জানালা দিয়ে ফেলে দিলাম এবং ঘুমের ভান করলাম। আমার স্ত্রী এসে আমাকে আবার পরীক্ষা করল এবং নিশ্চিত হলো যে আমি গভীর ঘুমে আছি। কিছুক্ষণ পর সে কয়েকজন লোককে বাড়িতে ডেকে নিল, যারা আমাকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু হঠাৎই দরজায় পুলিশ এসে পৌঁছাল। পুলিশ দেখে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ল।
এই সুযোগে আমি চোখ খুলে ফেললাম এবং দ্রুত সেই লোকদের ধরে ফেললাম। পুলিশ তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করল। আমার স্ত্রী হতবাক হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না কিভাবে এসব হলো। তখন মেয়েটি সামনে এসে পুলিশকে পুরো সত্যি কথাগুলো জানিয়ে দিল। সে বিস্তারিতভাবে প্রতারণার পরিকল্পনা পুলিশকে জানালো। আমাদের পরিবারের সবাইকে ঘরে ডেকে আনা হয়েছিল এবং তারাও নিজের কানে সব কথা শুনেছিল। সেই মেয়েটি জানাচ্ছিল যে এই মহিলাই ছেলেটিকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। দুধ পান করার পর ছেলেটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। সেই মুহূর্তেই এই মহিলাটি সুযোগ নিয়েছিল। পরের দিন ছেলেটির বাবা মাকে ডেকে জানায় যে তাদের ছেলে সেই মহিলার সঙ্গে অন্যায় সম্পর্ক করেছে। এই অভিযোগের ফলে বাধ্য হয়ে বাবা মা ছেলেটির বিয়ে সেই মহিলার সঙ্গে দিয়ে দেয়। কিন্তু আসলে ছেলেটির কোনো দোষ ছিল না। পুরো ঘটনাটি ছিল মহিলাটির ষড়যন্ত্র। মেয়েটি তার পুরো ঘটনা পুলিশকে জানা। আমরা সবাই তার কথা শুনে চোখে জল এনেছিলাম। পুলিশও ওই মহিলাকে নিয়ে চলে গিয়েছিল। এখন বাবা মাও তাদের ভুল বুঝতে পেরেছিল। তারা আমার কাছে হাত জোট করে ক্ষমা চাইল। তারা বলল, আমাদের ক্ষমা করে দাও ছেলে। আমরা তোমার কথায় বিশ্বাস করিনি। সেদিন আমি অনেক কেঁদেছিলাম। এতদিন পরে অবশেষে সত্য সবার সামনে এসেছিল। আমি এসব দেখে খুব খুশি ছিলাম। 1 মাসের মধ্যেই আমি সেই মহিলাকে তালাক দিয়েছিলাম এবং তারপর ওই মেয়েটির সঙ্গে বিয়ে করেছিলাম। সে মেয়েটি ছিল অসাধারণ সুন্দর আর ভালো মনের মানুষ। সে আগে থেকেই আমাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু ওই মহিলার জন্যে সে তার মনের কথা কাউকে বলতে পারেনি, এমনকি কারো সামনে তেমন আসতেও পারেনি। আমি যখন সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলাম, সে অবাক হয়ে দাঁড়িয়েছিল আর চোখ দিয়ে পানি পড়ছিল। সে ভাবতেও পারেনি যে তার জীবনটা এখন সুন্দর হতে চলছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলছিল, আমি তোমাকে বিয়ে করতে রাজি। তারপর আমি তাকে বিয়ে করি। এখন আমরা অনেক সুখে আছি আমার পরিবারের সাথে। কারণ আমার পরিবার তাদের ভুল বুঝতে পারেছিল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।